বাইরে ঠান্ডা যত বাড়ছে আমাদের মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছেও সেই মাত্রায় বেড়েই চলেছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এমন দুর্দান্ত একটা ডিনার রেসিপি যা বানানো তো খুবই সহজ আর খেতেও জাস্ট অসাধারণ। তো চলো বক বক করে আর সময় নষ্ট করব না তোমাদের, তাড়াতাড়ি দেখিয়ে দিই আজকের রাতের এই দমদার রেসিপিটা কি বানিয়েছিলাম। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। শীতকালে তো ধনেপাতা একদম ফ্রেশ ফ্রেশ পাওয়াই যায়। আর নিয়ে নিয়েছি একটুখানি আদার টুকরো স্লাইস করে, কিছুটা রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা। এবার প্রথমেই যে কাজটা করব, ধনেপাতা বাজার থেকে আনলেই দেখবে তলার দিকে ভীষণ না মাটি মাটি লেগে থাকে, আর একদম তলার যে অংশটা মানে শিকড়ের অংশটা ওইটাকে আমি বাদ দিয়ে দেবো। এইভাবে কিছুটা ধনেপাতা মানে যতটা নিয়েছি তার বেশিরভাগ ধনেপাতাটা আমি নিয়ে নিলাম, এভাবে তলার দিকটা কেটে কেটে কাঁচি দিয়ে আর একটা মিক্সির বাটির মধ্যে আমি এটাকে রেখে দিচ্ছি। আর বাকি ধনেপাতাটা আমি পরে কাজে লাগাবো, সেটা কি করব সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো, বাটির মধ্যে ধনেপাতা তো আমি নিয়ে নিলাম, আর আগে থেকে আমি ধুয়েও রেখেছিলাম, সেটাও বলা হয়নি। তো ভালো করে পরিষ্কার করে নেবে, অবশ্যই মাটি লেগে থাকে তো। কয়েক কোয়া রসুন আমি ওই ধনেপাতার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বলে দিই, যে যার স্বাদ অনুযায়ী খাবে। আদার টুকরোগুলো দিয়ে দিলাম, বাচ্চারা খাবে তো সেই মতো ঝাল যদি কম বেশি করতে হয় সেটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে ভেঙে। তারপর এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুনের একটা মিহি পেস্ট আমি তৈরি করব। বলতে গেলে আমি এখানে বানাবো একটা ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনিটা কীভাবে বানাচ্ছি দেখে নাও। একবার ঘুরিয়ে নিয়েছি, মোটামুটি একটুখানি একদম মিহি না হলেও ভালো মতো একটুখানি কুচি কুচি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। ধনেপাতার চাটনি আমরা ঠিক যেভাবে বানাই সেইভাবেই একটুখানি চাট মশলা আমি দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে, একদম চটপাটা একটা ফ্লেভার আসে। যদি মনে হয় চাট মশলা ঘরে নেই, তোমরা সেক্ষেত্রে একটুখানি জোয়ানও দিতে পারো, জোয়ান কিন্তু হজমের জন্য খুবই ভালো। তো দেখো ধনেপাতার চাটনি তো আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো। আচ্ছা, বলাই তো হয়নি আমি কি তৈরি করছি। বানাচ্ছি আজকে ধনেপাতা কাঁচা লঙ্কার পরোটা। আর তার জন্য ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি নুন আর একটুখানি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির বদলে তোমরা এমনি চিনিও ব্যবহার করতে পারো, আমার গুঁড়ো চিনি করা ছিল তাই দিয়ে দিলাম। এরপর শুকনো হাতে পুরোটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল, ওই 2 টেবিল চামচ মতো। সাদা তেলটা একটু বেশি করে দিলে না পরোটাগুলো খুব মুচমুচে হয়, ভালো লাগে খেতে। তো এবার ভালো করে একটুখানি মেখে নিই। আমি প্রথমে এখানে তোমাদের দেখাচ্ছি পরোটার রেসিপিটা। তো পরোটার রেসিপিটা পুরোটা আমি এক্ষুনি দেখাচ্ছি না, মানে অর্ধেক কাজ যেটা প্রসেসিংয়ের আমার সেটা আমি করে রেখে দেবো, মানে ময়দাটাকে মেখে আগে রেখে দেবো, তারপর বাকি রেসিপিটা এগোবো। তো দেখো ভালো করে শুকনো উপকরণগুলো তেলের সঙ্গে মাখিয়ে নিলাম, আর এইভাবে হাতে একটু ডেলা করে দেখে নেবে এটা ভেঙে যাচ্ছে কিনা, এইভাবে তাহলে বুঝবে খুব ভালোভাবে কিন্তু ময়মটা দেওয়া হয়েছে। তারপরে যে ধনেপাতার চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওটাকে একটু একটু করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব। আমরা তো শীতকালে বিভিন্ন রকমের পরোটা খেয়েই থাকি, এটা মানে আমাদের একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে। শীতকাল এলেই মূলোর পরোটা, আলুর পরোটা, বাঁধাকপির পরোটা, সব রকম পরোটাগুলো আমরা ট্রাই করি। কিন্তু এই ধনেপাতা কাঁচা লঙ্কার পরোটাটা একটু ইউনিক করলাম। তো দেখো তোমাদের কেমন লাগে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না যে কেমন লাগলো তোমাদের। একটু একটু করে ওই চাটনিটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে ওই যে বাকি আমি ধনেপাতাটা রেখেছিলাম সেটাকে একটু কাঁচি দিয়ে এইভাবে কুচি কুচি করে দিলাম, তাহলে একটু দেখাও যাবে পরোটার মধ্যে পাতাগুলো। বেশ একটা লোগো লাগিয়ে দিলাম, তাহলে বলতে পারবে যে এটা ধনেপাতার পরোটা। তো পাতাগুলোকে মিশিয়ে দেবার পরে মিক্সির বাটির মধ্যে একটু জল দিয়ে চাটনিটাকে ভালো করে একটু মিশিয়ে মানে ধুয়ে নিলাম, তাহলে এটা ফেলাও গেল না, আবার কাজেও লেগে গেল, কারণ জল দিয়ে তো মাখতেই হতো। এরপর যদি মনে হয় অল্প অল্প জল দেবে সেটাও দিতে পারো। ভালো করে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এটাকে এবার আধ ঘন্টা আমি রেস্টিং টাইমে রেখে দেবো। এটা চাপা দিয়ে অবশ্যই রাখতে হবে। এদিকে দেখো আমাদের বাড়িতে মানে অনেকেরই বাড়িতে সলিড পিস পড়েই থাকে চিকেনের, কেউ খেতে চায় না। আমাদেরও সেরকম 3-4 পিস মতো সলিড পিস পড়েছিল। তো এবার 3-4 পিস সলিড পিস দিয়ে আমি কী রান্না করব, তাই জন্য সেটাকে একদম টুকরো টুকরো করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ 2 রকমভাবে কেটে নিয়েছি, একটা স্লাইস করে কেটেছি আর একটা কুচি করে। আদা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, রসুনের কোয়া নিয়েছি অনেকগুলো, আর 3-4টে কাঁচা লঙ্কা। কুচনো পেঁয়াজটা লাগবে আমার, ওই যে আমি বানাবো আজকে হচ্ছে কোফতা, চিকেনের কোফতা বলাই তো হয়নি, তো তার জন্য।
আর এই স্লাইসগুলো কী জন্য লাগবে সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো আগে চলো আর কি করেছি সেটা দেখাই। একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা কাজু বাদাম এবার জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি, তাহলে বেশ খানিকটা নরম হয়ে যাবে, ভালো হবে, মানে পেস্ট করার জন্য সুবিধেই হবে। মিক্সির বোলের মধ্যে আমি নিয়ে নিলাম ওই চিকেনের টুকরোগুলো, মানে সলিড পিসের যে ছোটো ছোটো টুকরো করেছিলাম সেগুলো, তার মধ্যে কিছুটা রসুনের কোয়া, আদা কুচি আর লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। তারপর এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। যাতে বাইন্ডিংটা ভালো হয় তাই জন্য বাড়িতে থাকা কিছুটা পাউরুটির টুকরোকে ধারগুলোকে কেটে নিয়ে বাদ দিয়ে এইভাবে সাদা অংশটা দিয়ে আরও একবার আমি মিক্সির বাটির মধ্যে ঘুরিয়ে নেব। আর পাউরুটিটা যদি মনে হয় একটু শক্ত লাগছে, ঘুরতে চাইছে না, তাহলে একটু জল দিয়ে এভাবে ভিজিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ঘোরাতে কোনো অসুবিধে হবে না। তো দেখো আমার এখানে চিকেনের পেস্টটা ভালো মতো তৈরি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এরপরে কিছু এর মধ্যে উপকরণ দিয়ে আমি এটাকে মেখে নেব। কী দিচ্ছি দেখে নাও। ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, সবটা আমার লাগেনি, অল্প মতো দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিকেনে আগে থেকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তাই সেটার জন্য অল্প দিলাম। তোমাদের যদি চিকেনে নুন মাখানো না থাকে তাহলে বেশি মতো স্বাদ মতো দিয়ে দিও। গোলমরিচের গুঁড়ো দিলাম, ঝালটা নিজের বুঝে আর কি দেবে। আর একটুখানি সয়া সস দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই মাংসের যে আষ্টে গন্ধ সেটা কেটে যাবে আর খুব টেস্টফুলও লাগবে। তো দেখো ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এরপরে কি করব, এরপরে হাতটাকে ভালো করে আগে ধুয়ে নেব। তারপরে একটুখানি সাদা তেল হাতের মধ্যে মানে দুটো হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে এইভাবে অল্প অল্প করে দলা পাকিয়ে মাংসের কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। দেখো যে যার মতন পছন্দ মতো শেপ দিতে পারো, কেউ গোল রাখতে পারো, কেউ চাপটা করতে পারো। আমি এরকম গোল গোল করে শেপ করে নিয়েছি। দেখো বেশ অনেকগুলো হয়েছে, কিন্তু ওই 3-4 পিস মাংস কার মুখে ঠেকাতাম বলো, এখানে কিন্তু অনেকগুলো মাংসের কোফতা হয়ে গেল। খেতে রান্নাটা এত টেস্টি, তোমরা বানিয়ে আমাকে বলবে। কড়াইতে সাদা তেল গরম করে তাতে রসুনের কোয়া আর স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরো, তারপরে কাঁচা লঙ্কা, এগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। আর ওই ভাজার মধ্যেই দিয়ে দিতে হবে ওই মানে আগে থেকে ভিজিয়ে রাখা যে কাজু বাদামগুলো ছিল সেইগুলো। এই প্রত্যেকটা জিনিসকে একটু হাই ফ্লেমেই, গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেই আমরা মোটামুটি লাল লাল করে ভেজে নেব। রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, খুব মানে ঝকমারি রান্না, কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। শীতের রাতে মানে একদম ডিনারটা জমে যাবে জাস্ট। আর যদি গেস্টের জন্য বানাও তারা তো প্রশংসা করে যেতে একদম ভুলবে না, বারে বারেই চলে আসবে তোমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে। তো দেখো লাল লাল করে ভাজা তো হয়েই গেছে। এইরকম মোটামুটি রং এলেই মিক্সি বাটির মধ্যে এগুলোকে ঠান্ডা করতে আমরা রেখে দেবো। এটার একটা পেস্ট বানাবো, তাই আগে থেকে একটু ঠান্ডা না করে নিলে বানানো যাবে না। একটু ঠান্ডা হোক। ওদিকে কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হলে এবার ওই হাতে করে গড়ে রাখা যে মাংসের কোফতাগুলো আমরা বানিয়েছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যতগুলো তেলের মধ্যে ধরবে সেই মতো দিয়ে আমরা একটুখানি ভেজে নেব এটাকে। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই আমরা রেখেছি, খুব হাইতে দেবার একদম দরকার নেই। কারণ এটা প্রথমেই হাইতে দিয়ে দিলে লাল লাল করে কোফতাগুলো তো বেশ ভাজা হবে, বাইরে থেকে দেখে বেশ সুন্দর লাগবে, এর ভেতরে মাংসটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। তাই মাংসটা যাতে ভালো মতো ভাজা হয়, ভেতর থেকে সেদ্ধ হয়, তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামেই রেখেছি। দেখো সুন্দরভাবে ধীরে ধীরে রঙটা চেঞ্জ হতে শুরু করেছে, এটাই একদম নর্মাল, এভাবেই ভাজাটা করতে হবে। আর সুন্দরভাবে একদম লাল লাল হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই বা একটু লোতে করেই কিন্তু কোফতাগুলোকে তুলে নেব। পরের ব্যাচটাও আমরা ভেজে নিলাম। কড়াইতে যেটুকু তেল ছিল ব্যাস, আর আমরা তেল অ্যাড করছি না। ওই যে পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ রসুন লঙ্কা আর কাজু, সেটাকে তেলের মধ্যে মা দিয়ে দিল। আর মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে এখনই অ্যাড করে দিল। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। কেন রেখেছি, কাজু বাদাম আছে যে, ওই পেস্টের মধ্যে কাজু বাদাম যেহেতু আছে তাই কড়াইতে কিন্তু লেগে যেতে পারে, মানে ধরে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কনস্ট্যান্ট খুন্তিটাকে কিন্তু মা নাড়িয়ে গেছে, নইলে কাজু বাদামটা আটকে যাবে, সেটা খেতে তখন একদমই ভালো লাগবে না। তাই এই কাজটা একটু সাবধানে একটু মনোযোগ দিয়েই করতে হবে। 1-1.5 মিনিট এইভাবে একটু নেড়ে নেবার পরে এর মধ্যে আমরা পরে অ্যাড করব স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি। রান্নাটা খুব বেশি যে ঝাল হবে এমন নয়, তবে ঝাল মিষ্টি মেশানোই একটা স্বাদ হবে, খুবই ভালো লাগে খেতে। তো অল্প একটু সামান্য চিনি মা অ্যাড করে দিল, আর দিয়ে দিল খানিকটা গোলমরিচের গুঁড়ো।
খুব খুব সুন্দর, মানে এত টেস্টি একটা রান্না যেটা বলার নয়। মানে সামান্য এই কটা মাংসের টুকরো দিয়ে যে এত সুন্দর রান্না হয়, এটা মানে না করে খেলে বিশ্বাসই হবে না। তো সব কিছু দেওয়ার পরে মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছে মা। আর তার মধ্যে কষানোর মধ্যে আমি আর একটা কাজ করে নিয়েছি। এর ফাঁকে 2 টেবিল চামচ টক দই একটুখানি বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা কিন্তু যদি ফ্রিজে থাকে, যখন রান্না করতে যাবে অবশ্যই 1 ঘন্টাকে বার করে রাখবে। রুম টেম্পারেচারে টক দইটাকে এনেই কিন্তু ফেটিয়ে নিতে হবে, কারণ আমরা যখন রান্নায় দই ব্যবহার করব, যদি সেটা ঠান্ডা থাকে তাহলে কিন্তু সেটা কেটে যাবার বা ফেটে যাবার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই যে কোনো জিনিস যখন রান্না করবে, সেটা দুধ হোক বা দুধের জিনিস যে কোনো কিছু, সেটাকে রুম টেম্পারেচারে আগে নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন টক দইটাকে এভাবে মা অ্যাড করে দিল। এবার আস্তে আস্তে টক দইটাকে কিন্তু একটুখানি মিশিয়ে দিতে হবে ওই মশলার সঙ্গে। তো দেখো ফুটতে শুরু করেছে গ্রেভিটা। এর মধ্যে এবার মা দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো। আমরা কিন্তু কোনো রকম গরম মশলা, গোটা গরম মশলা আগে থেকে বা অন্য কোনো মশলা এর মধ্যে অ্যাড করিনি বা ব্যবহার করিনি। বললাম না, রান্নাটা খুব ইজি, ভীষণ নির্ঝঞ্ঝাট একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো ভালো করে গরম মশলাটা ওই গ্রেভির সঙ্গে মিশিয়ে দেবার পরে মা এবার এর মধ্যে দিয়ে দেবে একটু সামান্য কসুরি মেথি। কসুরি মেথিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এখানে দিয়ে দিল প্রয়োজন মতো জল। জলটা এই জন্যই দেওয়া হলো কারণ গ্রেভিটা একটু পাতলা না করলে কোফতাগুলো যে গ্রেভির মধ্যে আমরা দেব, সেটা কিন্তু গ্রেভিটা কোফতার মধ্যে ঢুকবে না। ঘন থাকলে কোফতার মধ্যে একদমই ঢুকবে না। তাই গ্রেভিটাকে একটু পাতলা করে নিতে হবে, খুব বেশি ঝোল একদমই নয়। এটাকে বুঝে দিতে হবে তোমাদের কতগুলো মাংসের টুকরো দিয়ে তোমরা করছো, কতগুলো কোফতা হচ্ছে, সেই মতো গ্রেভিটা বুঝে আন্দাজ মতো জল দেবে। আর যখন এই গ্রেভিটা ফুটতে শুরু করবে, কোফতার মধ্যে গ্রেভিটা ভালো মতো ঢুকে গেলে তবে এটা কিন্তু খুব জুসি হবে আর টেস্টি হবে খেতে, তাই জন্যেই জলটা দেওয়া। তো গ্রেভির মধ্যে কোফতাগুলো দিয়ে দেবার পরে 2 থেকে 3 মিনিট আরও খানিকক্ষণ আমরা এভাবে ফুটিয়ে নেব। তারপর স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই একদম রেডি আমাদের চিকেন মালাই কোফতা। অন্যদিকে এবার ময়দা নিয়ে আমরা লেগে পড়েছি। আধ ঘন্টা পরে মা ময়দাটাকে আবার ঠেসে ঠেসে একটুখানি মেখে নিল। ব্যাস, চলো এবার এটাকে 2টো ভাগে মা ভাগ করে নেবে, যাতে আমাদের গুনতিতে সুবিধে হয় যে এটা থেকে মোট কটা পরোটা আমরা করতে পারবো। অর্ধেক করে নেবার পরে 2টো ভাগ থেকে মোট 4টে করে লেচি বেরোয়, আমাদের মোট 8খানা পরোটা হয়েছে। 2 কাপ ময়দা থেকে আমরা একটু বড় বড় সাইজের লেচি রেখেছিলাম, সাইজগুলো দেখে নিতে পারো, একটু বড় সাইজ, মানে সাধারণত ঘরে যেরকম পরোটা হয় তার থেকে লেচিটা একটু বড় রাখা হয়েছে। তারপরে যেরকম আমরা পরোটা বেলি একদম সেই রকমভাবেই আমরা বেলে নেব। মা এখানে 2টো প্রসেসে দেখিয়ে দিচ্ছে। একটা হচ্ছে অনেকে তেল দিয়ে মাখতে স্বচ্ছন্দ বোধ করে, তাই সামান্য একটু তেল চাকির মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে মা পরোটাগুলো বেলে নিয়েছে। অনেকে আবার তেল দিয়ে কিন্তু পরোটা বা মানে পরোটা লুচি আর কি বেলতে পারে না। তো সেক্ষেত্রে মা আরও একটা অপশান রেখেছে, তোমরা 2টোভাবেই পরোটা তৈরি করে দিতে পারো। এটা মানে দেখানোর কোনো প্রয়োজন নেই, তাও যেহেতু করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ রুটি লুচি পরোটা এগুলো বানানো মা, মাসি, জেঠিমা, দিদিমা সবার মানে বাঁ হাতের খেলা, তো এইটা দেখানোর কোনো প্রয়োজন নেই। শুধু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অ্যাডজাস্ট করেছি বলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমরা যেহেতু পরোটাগুলো ভেজেছি, ফ্রাই প্যানটা আগে একটু গরম করে নেওয়া হয়েছে। তারপরে পরোটাগুলো একে একে দিয়ে এপিট ওপিট একটুখানি লাল লাল করে সেঁকে নিয়ে তারপর সামান্য একটু তেল হোক বা ঘি দিয়েও ভাজতে পারো, সেটা দিয়ে ভেজে নিতে হবে। আমরা সাদা তেল দিয়েই কিন্তু পরোটাগুলো ভেজেছিলাম, তোমরা চাইলে এটা ঘি দিয়েও করে নিতে পারো। এখনই বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, আজকে প্রথম আমার চ্যানেলে এসছো, ভিডিও দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখো। আর যারা পুরনো বন্ধু রোজ আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো সারা জীবন। তো দেখো, কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু পরোটাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে।
আর খেতে যে কি অপূর্ব হয়েছিল, সত্যি বলছি বন্ধুরা। শীতের রাতের এমন সুন্দর একটা ডিনার যাকে করে খাওয়াবে সারা জীবন তোমার ভক্ত হয়ে যাবে একেবারে, যাকে বলে। তো দেখো এখানে চিকেন মালাই কোফতা আর গরম গরম ধনেপাতা কাঁচা লঙ্কার পরোটা কিন্তু আমি সামনে সামনে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো বলো রেসিপিটা? অবশ্যই বলবে যে না খেয়ে কী করে বলি। তা করো বাড়িতে, তাই জন্যই তো রেসিপিটা শেয়ার করা। তাড়াতাড়ি ঝটপট আজকে রাতেই করে ফেলো, রাতটা একদম জমে যাবে। সামনেই বড়দিন, তারপর নতুন বছরের প্রথম দিন হোক বা পুরনো বছরের শেষ দিন হোক, এই ডিনার করে বাড়ির সবাইকে একদম খুশি করে দাও। আজকের মতো চলি বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালোভাবে এই বছরটা শেষ করবে, নতুন বছর খুব ভালোভাবে শুরু হবে। তো নতুন বছর হোক বা পুরনো বছরের বেশ কটা দিন এখনও বাকি আছে, আমি চেষ্টা করব আরও নতুন নতুন কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তার জন্য তৈরি থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো, পুরনো বন্ধুরাও আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো চলি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।